রবীন্দ্রনাথের সাথে আমার পরিচয় আমার পরিবার থেকেই। আমার বাবা যখন রবীন্দ্রনাথের গান গাইতেন তার ভারী কণ্ঠে আমারও পরানো যাহা চায়। আসলে যখন রবীন্দ্রনাথের কথা বলতে চাই তখন অনেক কিছুই মনে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য শুধু একজন লেখক না, একজন সং রাইটার না, সে আমাদের একটা অন্যরকম জায়গা রাখে আমাদের জীবনে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ক্লাস 2-তে প্রথম যখন আমি এই কবির নাম দেখলাম, তখনই আমি ওনাকে জানতে পারলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ তো অনেক বড় বিষয়, তাই বলাও কঠিন হবে। তার থেকে বরং এটা বলা আমার জন্য সহজ হবে যে রবীন্দ্রনাথের জগতে আমি কিভাবে প্রবেশ করলাম বা আমার জগতে রবীন্দ্রনাথকে কিভাবে আবিষ্কার করলাম। রবীন্দ্রনাথ শুধু রবীন্দ্রনাথ নয়, রবীন্দ্রনাথ বাঙালির চেতনা, বাঙালির সাংস্কৃতিক বিকাশের যে বহমান ধারা তার পুরোধা। রবীন্দ্রনাথ আমাদের আত্মিক জায়গায় রক্তের স্রোত। রবীন্দ্রনাথ আমাদের ইতিহাস। রবীন্দ্রনাথের ব্যাপারে প্রথম জানতে পারি বাবা মা থেকে। ওনারা অসম্ভব গান শুনতে পছন্দ করতেন। ঘুম থেকে উঠেই আমরা গান শুনতাম। আমার বাবা অফিসে যাওয়ার আগে গান শুনতে পছন্দ করতেন। ওটা থেকেই পরিচয়। ছোটবেলা থেকেই আমার রবীন্দ্রনাথ ঠাকুরের যে পরিবেশটা, ঘরানাটা, সেখানেই বড় হওয়া। আমার বিদ্যালয় রবীন্দ্রনাথের গান এবং কবিতা এবং পাঠ্য বই, যে বইগুলো আছে সেগুলোর মধ্যে আমাদের থাকা হতো। রবীন্দ্রনাথ আমার জীবনের সুখের যেমন সাথী, দুঃখেরও সাথী। আমার প্রার্থনাই রবীন্দ্রনাথ থাকে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তেমনি বিপদের সাথী হিসেবে থাকে, বিপদে মোরে রক্ষা করো এ নহি মোর প্রার্থনা, বিপদে আমি না করি যেন ভয়। এই রবীন্দ্রনাথের এই বাণী, এই সুর আমাকে সবসময় অনুপ্রাণিত করে। তেমনি আমার সুখের সময়ও আমি গুনগুন করে অনেক গানই গাই, সেটা বর্ষা বা রবীন্দ্রনাথের যে ঋতুভিত্তিক গানগুলো, ঋতুভিত্তিক যে পরিচিতি আমরা রবীন্দ্রনাথের গানে সেটা পাই। যখন আমরা বসন্ত আসে, আহা যে বসন্ত, গান শুনলে মনে হয় বসন্ত জাগ্রত। এরকম রবীন্দ্রনাথের দুঃখের গান, পূজা পর্যায়ের গান, যেগুলি আমাদের এক এক মানুষের এক এক রকম ভাবে আমরা ঈশ্বরকে চাই, ঈশ্বরকে অনুভব করি। রবীন্দ্রনাথের সেই বাণী, সেই গানের দর্শনগুলোতে আমি এই বিষয়গুলো পাই। নয়ন তোমারে পাই না দেখিতে রয়েছে নয়নে, অদ্ভুত সেই বাণী, সেই বিষয়গুলো আমি সবসময় চেষ্টা করি আমার নিজের প্রাত্যহিক পথ চলায় এই বিষয়গুলোকে রাখতে। আজ রবীন্দ্রনাথের জন্মদিন। আজ রবীন্দ্রনাথের 164তম জন্মদিন। এত বছর পরেও আমরা দেখি যে বিভিন্ন মানুষ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপন করে থাকে। তো এত বছর পরেও মানুষ কিভাবে রবীন্দ্রনাথকে ধারণ করে, লালন করে, সেই সম্পর্কে আমরা বিভিন্ন মানুষের কাছে জানবো। আসলে ছোটবেলা থেকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে রবীন্দ্রনাথের সাথে পরিচিত হয়েছে। কেউ ছড়া, কেউ কবিতা, কেউ উপন্যাস, এমনকি কেউ রবীন্দ্রনাথের ছবি আঁকার থেকেও রবীন্দ্রনাথের সংস্পর্শে এসেছে। এবং কিভাবে রবীন্দ্রনাথের সাথে পরিচিত হয়েছে এবং আস্তে 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 কীভাবে রবীন্দ্রনাথকে সে ধারণ করেছে এবং বর্তমানে সে কীভাবে রবীন্দ্রনাথকে দেখে, আমরা বিভিন্ন মানুষের কাছে গিয়েছি, তাদের কথা জানতে পেরেছি। আমরা আজকে সেই সবই শুনবো এবং দেখব। আসলে রবীন্দ্রনাথ বিভিন্ন ঋতু যখন আসে আমাদের দেশে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, সব ঋতু সম্পর্কে রবীন্দ্রনাথের একটা ধারণা আমরা পাই। আবার রবীন্দ্রনাথ আমার মনে হয় যে অন্যতম একজন কবি, যে কবি আসলে আমাদের মানবিক যে অনুভূতিগুলা, সুখ দুঃখ, কাউকে হারিয়ে ফেললে আমাদের জীবনে কেমন লাগে, সব অনুভূতি নিয়ে আসলে আমার মনে হয় রবীন্দ্রনাথ লেখালেখি রয়ে গিয়েছে। তো আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে জানতে পারবো যে তারা কিভাবে রবীন্দ্রনাথকে ছোটবেলা থেকে দেখেছে এবং এখন কিভাবে ধারণ করে। ছোট্ট একটা গল্প, ক্লাস 5-এ পড়ি। বাবা তখন আফ্রিকার কোনো একটা দেশে, সুন্দর একটা দেশ, আমাদেরকে নিয়ে যাচ্ছেন গোটা পরিবারকে। যাওয়ার সময় সাথে স্টেরিও ক্যাসেট প্লেয়ার নিয়ে গেলেন এবং কিছু ক্যাসেট কিনে নিয়ে গেলেন। তার মধ্যে একটা ছিল চিন্ময় চট্টোপাধ্যায়ের
ঘটনা হচ্ছে, রাতে শোবার আগে আমরা মাঝে মধ্যে গান শুনতাম। তখন আমি মাত্র ক্লাস 5-এ পড়ি, এবং একটা গান ছিল, কত যে তুমি মনোহর মনই তাহা জানে। কি অদ্ভুত ঐকতান শব্দের, কথার, বাজনার, সব মিলিয়ে বিমোহিত হয়ে পড়তাম তখনই, সেই ক্লাস 5-এ। যাই হোক, পরে তো জানতে পারলাম রবীন্দ্রনাথ কত বড় একটা ব্যাপার, এবং দেখতে থাকলাম অনিবার্যভাবেই যে রবীন্দ্রনাথের গানগুলি, বাজনাগুলি, কথাগুলি হচ্ছে আমার আবেগের আশ্রয়স্থল বা প্রশ্রয়দাতাও এক অর্থে। আর সেখানে গেলে আমার আবেগগুলা লালিত পালিত হয় সুন্দরভাবে, এবং ওটা একটা নিরাপদ স্থানও বটে, রুচিশীল স্থানও বটে, যেখানে গিয়ে আমার আবেগকে আমি চর্চা করতে পারি একজন বাঙালি হিসাবে। এছাড়াও তো আরেকটা মজার ব্যাপার আমি বলতে পারি, রবীন্দ্রনাথকে নিয়ে আলাপ নয়, বরং আমার নিজের দিকে আলোকপাত করছি। সেটা হলো, অনেক গান আছে প্রেমের গান হিসেবে খুব উপভোগ করেছি, এর ঐকতানকে, এর কথাকে, এর বাজনাকে, এর সুরকে, কিন্তু পরে গিয়ে আবিষ্কার করতে পারি যে ওগুলি সবই আধ্যাত্মিক গান। যেমন দু একটার এই তো একটা অলরেডি ইতোমধ্যেই বলে ফেলেছি, আরও কয়েকটা আছে যেটা আমি না জেনেই ভীষণ পছন্দ করেছি, কিন্তু একই ঘটনা। যেমন তোমার দ্বারে কেন আসি ভুলে যে যাই, এই গানটা। এই ধরনের বেশ কিছু বিষয় আছে রবীন্দ্রনাথকে নিয়ে। ও আরও একটা ব্যাপার বলতে পারি যে রবীন্দ্রনাথের গানগুলি আমি কবিতা হিসেবেও পাঠ করি, কারণ ওগুলি যেন এক একটা ছোট গল্প, এক একটা অনুভূতি, এক একটা কবিতা, যেটার মধ্যে একটা পৃথিবীও রয়েছে, একটা বিশেষ আবেগ রয়েছে, আবেগের একটা ঘর রয়েছে। এছাড়া কত কিছুই বলার আছে একজন সাধারণ পাঠক বা শ্রোতা হিসেবে, তার তো কোনো অন্ত নেই। তবে আপাতত এটুকু বলেই শেষ করতে চাই। আমার বাবা যখন রবীন্দ্রনাথের গান গাইতেন, তার ভারী কণ্ঠে আমারও পরানো যাহা চায়, কি যে ভালো লাগতো শুনতে। এছাড়া আমাদের বসার ঘরে ওনার বড় একটা ছবি ছিল, ওনাকে দেখতাম আমি অবাক হয়ে, লোকটা কেমন অদ্ভুত দেখতে। তারপরে আমার মায়ের কাছে তার ছড়া শেখা, এছাড়া তারপর স্কুল জীবন শুরু, বিভিন্ন ধরনের কবিতা, গল্প, উপন্যাস, তো উনি সবসময়ই আছেন। এছাড়া আমি হলাম প্রকৃতিপ্রেমী মানুষ, ফুল প্রেমী মানুষ। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফুল ফোটে, ফুলের সাথে মিলিয়ে আমার পোশাক পরতে ভালো লাগে। এছাড়া উনি যে ঋতুতে, প্রত্যেকটা ঋতুতে উনি দোলা দিয়ে যায়, বর্ষা বলেন, গ্রীষ্ম বলেন, শীত বলেন, বসন্ত বলেন, তো উনি সবসময়ই আছেন আমাদের মাঝে। এছাড়া আমার বিরহে, আনন্দে, ভালোবাসায় সব সময় ওনার গান শুনতে, কবিতা পড়তে, উপন্যাস পড়তে সব আমি পছন্দ করি এবং ভালোবাসি। এই জিনিসগুলো এসেছে আসলে আমার পরিবার থেকেই, শৈশব থেকে আমি ভিতর থেকে লালন করছি। উনি কখনোই আমার থেকে দূরে যাননি। আমি ওনার উপন্যাসের উপর বাংলা সিনেমাগুলোও দেখেছি। এত সুন্দর করে উনি উপন্যাসের সংলাপ, চরিত্র নির্মাণ করেছেন, মনেই হয় না যেন এটা একটা সিনেমা, মনে হয় যে বাস্তব জীবনের চিত্র। এছাড়া উনি একজন চিরসবুজ মানুষ। সবসময় উনি আছেন, আমার ভালোবাসায় আছেন, প্রকৃতিতে আছেন। সারা বছর সব সময় ওনাকে আমি স্মরণ করি, তিনি সবসময় থাকবেন। আমার জন্য স্পেশালি ছোটবেলায় যখন সকালবেলা ছুটির দিনে বাবা রবীন্দ্রনাথের গান শুনতো, তখন খুব ভালো লাগতো। অনেক কিছু বুঝতাম, অনেক কিছু বুঝতাম না। মাঝে মাঝে হচ্ছে আমি গান শিখতাম যখন, তখনও রবীন্দ্রনাথের গানগুলো যেন আমাকে বেশি অ্যাট্রাক্ট করতো। সবাই বলতো যে এখন বুঝবে না, পরে বুঝবে। আসলে এখন বুঝি, এখন অনেক কিছুই বুঝি। আর এখন বুঝি যে সেগুলো শুধু যে মেলোডিয়াস ছিল তা না, সেগুলোর একটা মিনিং আছে, যেগুলো আমরা এত বছর পরেও, এত বছর আগে লেখা গানগুলোতেও রিলেট করতে পারি। সো আমি কাজে আসার পথে আমি রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে আসি, এটাতে আমার দিনটাই যেন ভালো হয়ে যায়। আমার ইটস আ পারফেক্ট স্টার্ট টু আ পারফেক্ট মর্নিং ফর মি। অ্যান্ড রবীন্দ্রনাথের গান আসলে ইটস জাস্ট নট আ সং, ইটস অ্যান ইমোশন ফর মি। ইট রিমাইন্ডস মি অফ মাই ড্যাড। থ্যাংক ইউ। তো রবীন্দ্রনাথ ঠাকুর শুধু সাহিত্যিকই না, তিনি ছিলেন প্রকৃতিপ্রেমী। বাংলায় এমন অনেক ফুল গাছের নাম এবং গাছপালার নাম তিনি দিয়েছেন এবং বাংলা ভাষাকে করেছেন সমৃদ্ধ। তার দেওয়া বিভিন্ন ফুল গাছের নাম হলো যেমন শিউলি, বকুল, জুই, চম্পা, দোলনচাপা, বাগানবিলাস, অলকানন্দা, পারুল, কৃষ্ণচূড়া, মাধবীলতা।
এই এত সুন্দর সুন্দর ফুলের নামগুলো দিয়ে তিনি বাংলা ভাষাকে করেছেন সমৃদ্ধ। আমার বাবা এবং আমি ফুল গাছ সম্পর্কে জানতে এবং ফুলের বিভিন্ন প্রজাতি দেখতে খুবই পছন্দ করি। যেমন ফাগুন বউ, মধুমঞ্জুরি, এই সকল ফুলগুলোর বাংলা নাম শুনলেই মনে হয় যেন যে ওই রবীন্দ্রনাথ যে নামটা দিয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে যায়। তো প্রকৃতির সঙ্গে চলতে চলতেই যেন আমার মনে হয় যে রবীন্দ্রনাথ আমার সাথে আছে। একদম ছোটবেলা থেকে হাতে খড়ির পর থেকে আমাদের রবীন্দ্রনাথের যে কোনো বই, যেমন সহজ পাঠ, তারপর হলো তার একটা লেখা আছে চিরকালের সেরা, সেই লেখাগুলো আমাদের চর্চার মধ্যেই থাকতো নিয়মিত। প্রতিদিন সমাবেশে যেমন একটা টিপিক্যাল ঘরানার যেই সমাবেশটা আমাদের এই বাংলাদেশে প্রচলিত, তার থেকে একটু ব্যতিক্রম ধারার আমাদের এখানে আমাদের স্কুলে রবীন্দ্রনাথের গানগুলো চর্চা হতো, তার কবিতা কিংবা গল্পগুলো পাঠ করা হতো। তো এরকম পরিবেশে আমার বড় হতে হতে এখনো পর্যন্ত আমি সেই পরিবেশগুলোকে এখনো খুব মনে প্রাণে অনুভব করি। এবার যখন নানা বেঁচে ছিলেন, তা তিনি সবসময় ফোনের মধ্যে রবীন্দ্রনাথের গান ছাড়তেন, ওগুলো থেকে আমি অনেক গান জানতে পেরেছি রবীন্দ্রনাথের সম্পর্কে। রবীন্দ্রসঙ্গীত আমার সবচেয়ে পছন্দের যে গানটা, সেটা হলো অন্তরমম বিকশিত করো। এই গানটা শুনলে আমার ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে যায়। আমি ছোটবেলায় আমাদের সমাবেশে এই গানটা শুনতাম, সবাই মিলে যখন এই গানটা একসাথে কোরাস আকারে গান গাইতো, তখন মানে জিনিসটা একটা স্পিরিচুয়াল একটা অনুভূতি চলে আসতো। তার বিভিন্ন চিত্রকর্ম আমি মাঝে মাঝে চর্চা করি, তার বিমূর্ত ধারা যে চিত্রকর্মগুলা, সেগুলো আমাকে খুব অনুপ্রাণিত করে। খুব একটা যে ছোটবেলায় ওনার ব্যাপারে জানতে পেরেছি তা নয়, আস্তে আস্তে বড় হয়ে ওনার ব্যাপারে আমরা শিখেছি, জেনেছি। উনি যে আমাদের ন্যাশনাল অ্যান্থেমটা উনি লিখেছেন, সেটাও আমরা পরে জানতে পেরেছি। এবং বড় হওয়ার পর ওনার প্রতি যে ইন্টারেস্টটা আস্তে আস্তে বেড়েছে, ওনার অনেকগুলা ছোট গল্পের উপর যে নাটকগুলো হয়েছে, মুভিজগুলো হয়েছে, সেটা আমরা দেখেছি। আমি কলকাতায় গিয়েছি, কলকাতায় গিয়ে শান্তিনিকেতন যখন যাই, তখন ওনার যে স্কুল, ওনার ইনস্টিটিউশন যেগুলো উনি করেছেন, সেগুলো আমরা দেখেছি। ওনার এখন গানগুলা বেশ মডার্নাইজ ভাবেই বাচ্চারা শুনছে এবং আমরাও সেটা খুব এনজয় করছি। তো ভালো লাগছে যে ওনার গানটা এই প্রজন্ম থেকে শুরু করে, আগের প্রজন্ম থেকে শুরু করে এখনো বাচ্চারা শুনছে এবং আশা করছি সামনেও বাচ্চারা শুনবে এবং এনজয় করবে। আমার ব্যক্তিগতভাবে যে প্রশ্নটা আপনি করেছেন যে রবীন্দ্রনাথকে আপনি কিভাবে চেনেন, রবীন্দ্রনাথকে কেউ চেনে না। রবীন্দ্রনাথকে আমাদের দায়িত্ব চিনতে হয়। রবীন্দ্রনাথ আমার কাছে প্রথম ফার্স্ট যেভাবে এসেছিলেন, সেটা হলো, এখন আমি সেটাকে আত্মিকভাবে বহন করে চলছি, সেটি হলো হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, বনের পাখি ছাড়া যেমন মনের আনন্দে রে। প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা মানুষ, সারা পৃথিবীর মানুষ এই একটা জায়গায় পৌঁছতে চাচ্ছে, সেটা হলো আনন্দ এবং শান্তির জায়গাটায়। এখানে রবীন্দ্রনাথ বলছে, আমি বনের পাখির মতো, আমি বনের পাখির মতো, আমাকে ছেড়ে দাও, আমার কোনো বন্ধন থাকবে না। আমার সুযোগ হয়েছিল রবীন্দ্রনাথের টোটাল প্রবন্ধ পাঠ করার, এবং আমি একটি ছোট্ট বইও লিপিবদ্ধ করেছিলাম, রবীন্দ্র প্রবন্ধ চরণ নামে, যেটা আমাদের শ্রদ্ধেয় আনিসুজ্জামান স্যার মুখবন্ধ লিখে দিয়েছিলেন। সেই সূত্র ধরে একটি কথা বলতে চাই যে রবীন্দ্রনাথ আমাদের অস্তিত্বের সাথে জড়িত, রবীন্দ্রনাথ আমাদের রক্তে বহমান। আমি না চাইলেও রবীন্দ্রনাথকে বহন করতে হয়। এটা বাঙালির ইতিহাস, বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতির পাদপীঠ। ছোটকাল থেকে গান শেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর তখন হয়ে ওঠেনি। কিন্তু মাকে সবসময় শুনতাম যে সে গান শুনছে, অনেক ধরনের বাংলা গান শুনছে, কিন্তু সে সময় অ্যাকচুয়ালি বোঝার বয়স ছিল না যে সেটা নজরুল গীতি নাকি রবীন্দ্র গীতি। কিন্তু যখন স্কুলে জয়েন করলাম, তখন দেখা যাচ্ছে ওনার রবীন্দ্র ঠাকুরের কিছু ছোট 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 ছড়া পড়তাম, সেগুলো খুব ভালো লাগতো। আস্তে আস্তে দেখলাম যে উনি প্রতি ঋতুর, প্রতি সময়ের কি সুন্দর সুন্দর গান লিখে গেছে। সেই গানগুলা, কবিতাগুলা দেখা যায় কি আমার প্রতি সময়ে শোনা হয়, প্রতি ঋতুতে ওনাকে মনে করা হয়। বসন্ত আসলেই মনে হয় যে ওনার গানটা শুনলেই মনে হয় বসন্ত চলে আসছে।
রবীন্দ্রনাথ আমার কাছে ছোটবেলায় যেরকম সবার কাছে বিশ্বকবি রবীন্দ্রনাথ, ঠিক আমার কাছেও ওরকম বইয়ের পাতায় চেনা সেই রবীন্দ্রনাথকে আমি আরো জেনেছি যখন আমি প্রথম আমার গানের হাতেখড়ি হয় ছোট ছোট সারগামের পরে, যখন আমার মাস্টার মশাই প্রথম গান আমাকে শুরু করেছিলেন, আই তোপে সহচরী হাতে হাতে ধরে ধরে, সে থেকে রবীন্দ্রনাথের সাথে পরিচয়। রবীন্দ্রনাথ আমার জীবনের সুখের যেমন সাথী, দুঃখেরও সাথী। আমার প্রত্যহ প্রার্থনাই রবীন্দ্রনাথ থাকে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধরার তলে। তেমনি বিপদের সাথী হিসেবে থাকে, বিপদে মোরে রক্ষা করো এ নহি মোর প্রার্থনা, বিপদে আমি না করি যেন ভয়। এই মানে রবীন্দ্রনাথের এই বাণী, এই সুর আমাকে সবসময় অনুপ্রাণিত করে। তেমনি আমার রবীন্দ্রনাথকে আমি চিনব আমার মতো করে, যার বাণী, যার সুর যাতে আমাকে ছুঁয়ে যায় আরো।